মোদি থেকে সরছে হাসিনা, ধরছে শিংপিন জিনের হাত। দীর্ঘদিনের এমন গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। নতুন একটা সমীকরণের দিকে এগোচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। কিন্তু স্বামীর সাথে দীর্ঘ এক যুগের সংসার কি এত সহজেই ভাঙা সম্ভব? বেশ কয়েকটি ঘটনা দেখলেই বোঝা যাবে সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন ভারতের প্রভাবমুক্ত হতে শুরু করেছে। চলুন অনুসন্ধান দেখা যাক কি বলে। পদ্মা সেতু বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। চীনের সহায়তায় নির্মাণাধীন এই প্রকল্পটি সহ বেশ কয়েকটি চীনা প্রকল্পে কর্মরত দেশটির নাগরিকদের একের পর এক অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। সারা দেশে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এসব খুনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এতদিন ভারতের সহযোগীর দায়িত্ব পালন করা বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলো এসব ঘটনার সঠিক তদন্ত করেনি। কিন্তু সবশেষ ঘটনায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলো। গেল 23 জুন পদ্মা সেতু প্রকল্প থেকে চীনা প্রকৌশলী জো জিয়াংকে গুম করে ভারতীয় বাহিনী। ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশি মিডিয়াগুলো চীনা প্রকৌশলীকে গুমের ঘটনাটি পানিতে নিখোঁজ বলে চালানোর চেষ্টা করলেও সেই রাতে বিজয় কুমার রায় নামে এক ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। তার ঠিক দুদিন পর 25 জুন রাতে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন জাজিরার নওডোবা এলাকা থেকে রূপসা রায় নামে আরেক ভারতীয়কে আটক করা হয়, যার বাড়ি ভারতের গুজরাটে। এ নিয়ে গেল কয়েকদিনের মধ্যে প্রায় হাফ ডজন ভারতীয় গোয়েন্দাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সবশেষ 14 জুলাই ভারতীয় গোয়েন্দা সংস্থার এক নারী সদস্যকে আটক করে সেনাবাহিনী। লক্ষ্য করলে দেখা যাবে এই সবকটি ঘটনা বর্তমান সেনাপ্রধান SM শফিউদ্দিন তার দায়িত্ব নেবার পরপরই ঘটতে শুরু করেছে। সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থাহীনতা দেখা দিয়েছে, বর্তমান সেনাবাহিনী ভারত এবং ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তাদের হারানো আস্থা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বিষয়টি আরও বেশি পরিষ্কার হয় ISPR-এর একটি তড়িঘড়ি সংবাদ বিজ্ঞপ্তিতে। গেল 5 জুলাই ভারতীয় এজেন্ট বাংলাদেশি টিভি পত্রিকাগুলো প্রচার করতে থাকে নতুন সেনাপ্রধানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ হয়েছে। কিন্তু তার দুদিনের মাথায় আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর ISPR সেই সংবাদের প্রতিবাদ জানিয়ে পাল্টা বিজ্ঞপ্তি পাঠায় সংবাদ মাধ্যমকে। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিরোনামে একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন প্রিন্ট ও অন্যান্য মিডিয়ায় প্রকাশিত হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলবশত উল্লেখ করা হয়েছে যে ভারতীয় হাইকমিশনার সেনা সদরে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন। প্রকৃতপক্ষে সেনাবাহিনী প্রধান তাকে অভ্যর্থনা জানাননি। তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধানের সামরিক সহকারী। পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সেনাবাহিনীর যে গৃহপালিত আচরণ এতদিন দেখেছি, তার সাথে এই বিজ্ঞপ্তি একদমই সাংঘর্ষিক। এর মধ্য দিয়ে সেনাবাহিনী তার স্বরূপে ফিরে আসার বিষয়টি একেবারে পরিষ্কার করেছে। DGFI-র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আবু তোহা মোহাম্মদ আদনানকে গুমের পর তাকে খুন করে ফেলতে চেয়েছিল ভারতপন্থী সেনা কর্মকর্তারা, কিন্তু সেনাবাহিনীর দেশপ্রেমিক আরেকটি পক্ষ সেটা হতে দেয়নি। এ নিয়ে বাহিনীর বেশ কয়েকজন অফিসারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও সেদিন ঘটেছে বলে জানা যায়। সবশেষে অবশ্য আদনানকে ভারতপন্থীরা গুম করতে পারেনি। একই ঘটনা ঘটেছে মাওলানা মাহমুদুল হাসান গনবির বেলায়ও। আশা করা হচ্ছে DGFI-এর কার্যালয়ে আটক থাকা আরও অনেকেই মুক্ত হয়ে আসবেন খুব শিগগিরই। ভারতীয় এজেন্ট জেনারেল আজিজের ক্ষমতা শেষ হবার পর থেকে জেগে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। একইভাবে প্রশাসনের প্রতিটি স্তরে মেরুকরণ শুরু হয়েছে। সমীকরণ পাল্টে যাওয়ার এই সময়ে পুলিশের বেশ কয়েকটি ঘটনাও খুবই তাৎপর্যপূর্ণ। এর মাঝে একটি পরিমণির ঘটনা। রাতের ঢাকায় বিভিন্ন বারে গিয়ে মাতলামো করা পরিমণির দৈনন্দিন কাজের একটি অংশ। এটা নতুন কিছু না। বার থেকে উপর লেভেলের খদ্দের ধরে তাদের সাথে রাত কাটানো তার উপার্জনের সবচেয়ে বড় একটি খাত। কিন্তু বোট ক্লাবের ঘটনা ছিল পরিমণি এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার সাজানো একটি নাটক। ঘটনার মূল উদ্দেশ্য ছিল বোট ক্লাবের সভাপতি বেনজিরকে শায়েস্তা করা, এবং সেটা কিঞ্চিত সফলও হয়েছে। যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের জন্য ছাড় না দেওয়া হয়। পুলিশের উপর মহল এখন দুটি প্রকাশ্য গ্রুপে বিভক্ত। একটি পক্ষে বেনজির মনিরুল্লাহ, আরেকটি পক্ষে হারুন গঙেরা অবস্থান করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হারুন সহ মোট 6 জন পুলিশের কর্মকর্তাকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে, যা কিনা পুলিশের মহাপরিদর্শক বেনজিরের ইচ্ছার বিরুদ্ধে। বেনজিরের দীর্ঘদিনের সহযোগী মনিরুলকেও তার গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে গুরুত্বহীন একটি পদে বসানো হয়েছে। সব মিলিয়ে ভারতপন্থী বেনজির এখন দন্তহীন এক বাঘের নাম। তবে বেনজির চাইলেও তার পক্ষে খুব বেশি দূর আগানো সম্ভব না, কারণ শমী কায়সার, বিদ্যা সিনহা, মিম সহ বেশ কয়েকজন চিত্রনায়িকার সাথে আপত্তিকর ভিডিও এখন একটি বিশেষ গোয়েন্দা সংস্থার হাতে। সেনাবাহিনী ও পুলিশের মতো প্রশাসন ও ভারত চীনপন্থী দুটি পক্ষ এখন দৃশ্যমান। সচিবালয়ে ঘটে যাওয়া রোজিনা কাণ্ড যার জ্বলন্ত উদাহরণ। গেল বছর বাংলাদেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেওয়া হলেও সচিবালয়ে ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্টরা তা হতে দেয়নি। এরপর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন কেনার জন্য টাকা দেওয়া হলেও ভারত বরাবরের মতোই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে। এরপর ভেতরে ভেতরে ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি হলে চীন থেকে আবারও ভ্যাকসিন আনার চুক্তি হয়, কিন্তু সেখানেও বাঁধ সাজে ভারতীয় দালালেরা। অন্যান্য দেশের চেয়ে কম দামে ভ্যাকসিন দেয়। চুক্তির সময় বাংলাদেশের কাছে কত দামে চীন তাদের ভ্যাকসিন বিক্রি করছে সে বিষয়টি গোপন রাখার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছিল চীন, কিন্তু ভারতীয় দালাল মতিউর রহমানের প্রথম আলো পত্রিকা দামের বিষয়টি প্রকাশ করতে উঠে পড়ে লাগে। সেই সূত্র ধরে সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে পাঠানো হয়েছিল। সচিবালয়ে সেদিন রোজিনার চোরের মতো আচরণে বোঝা যায় নথি চুরি করতেই সচিবালয়ে ঢুকেছিল সে। সেই ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী অনেকটা প্রকাশ্যেই বলে ফেলেছিলেন চীনের সাথে বাংলাদেশের যে গোপন চুক্তি হয়েছিল সেটা প্রকাশ করাই রোজিনার মূল উদ্দেশ্য ছিল। ফাইলগুলো ছিল সেইগুলো যদি বাইরে চলে যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলাম এবং আমরা টিকা নাও পেতে পারি। প্রথম আলো সে অপারেশনে হেরে গেলেও সরকারের গোপনে চীনমুখী হবার বিষয়টি সবার সামনে এখন পরিষ্কার। তবে ভারতপন্থীরা কিন্তু থেমে থাকেনি। সপ্তাহখানেকের মাথায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার চীনা টিকার দাম গণমাধ্যমে প্রকাশ করে দেয়। যদিও ঘটনার দিনই শাহিদা আক্তারকে ওএসডি করা হয়, তার ওএসডির বিষয়টি প্রশাসনে চীনের বিজয়কেই ইঙ্গিত করে। অবস্থা বেগতিক দেখে ভারতীয় হাইকমিশনার তড়িঘড়ি করে দেশে ফিরেছেন। যাবার আগে সাংবাদিকদের বলেছেন তিনি নাকি বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করতেই ভারতে যাচ্ছেন। যদিও এরই মধ্যে চীনের সিনোফার্মার ভ্যাকসিনের প্রথম চালান বাংলাদেশে ঢুকে পড়েছে। এদিকে উপরে উপরে ভালো থাকার কথা বললেও ঈদে হঠাৎ করে ভারতীয় গরু রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। অবাক হবার বিষয় হলো ভারতের বিশ্বস্ত দালাল কথিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতকে পাল্টা ধমক দিয়েছেন। তোমরা যদি গরু না দাও আমরা আর গরু নিতেও চাই না, কারণ আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়ে গিয়েছি। হঠাৎ করেই সরকার ভারত থেকে সরে চীনের দিকে কেন শীতল দৃষ্টি দিয়েছেন? এর কারণ সরকারের কাছে এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়া আর কোনো টাকা অবশিষ্ট নেই। সরকারি প্রায় সবকটি ব্যাংক তীব্র অর্থ সংকটে ভুগছে। সরকারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সহ বেশ কয়েকটি সেক্টরের সরকারি কর্মকর্তাদের বেতন বোনাস দিতে সরকার এখন হিমশিম খাচ্ছে। যদিও এসব ভয়ঙ্কর বিষয়গুলো সরকার গোপন করার জন্য নামকাও ওয়াস্তে দরিদ্র দু একটি দেশকে অল্প কিছু টাকা ঋণ দেওয়ার নাটক করছে। মাথাপিছু ৮৬,০০০ টাকা ঋণে জর্জরিত সরকারের টাকা দরকার। অন্য কোনো দেশ বা সংস্থা যখন বাংলাদেশকে লোন দিতে চাচ্ছে না, ঠিক সেই সময় ব্যতিক্রম শুধু চীন। হাসিনার যত টাকা লাগে চীন দিতে মুখিয়ে আছে। অন্যদিকে ভারত এ পর্যন্ত বাংলাদেশকে যত ধরনের অসম চুক্তির ঋণ দিতে চেয়েছে তার মধ্যে মাত্র ২.৭ ভাগেরও কম পরিমাণ টাকা বাংলাদেশকে দিতে পেরেছে। উল্টো দিকে চীনের প্রতিশ্রুত তার সমস্ত প্রকল্পে পুরোদমে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে, যে কারণে হাসিনা এখন দিনের বেলায় ভারতকে আম পাঠালেও রাত কাটাচ্ছে চীনের সাথে। অন্যদিকে ভারত এখন বহুমুখী সমস্যায় জর্জরিত। গেল ২ যুগের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক সংকটকাল পার করছে দেশটি। তার উপর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাবার পর কাশ্মীর নিয়ে চরম আতঙ্ক বেড়েছে দিল্লির, যে কারণে হঠাৎ করে কাশ্মীরে ঝটিকা সফর করেছে মোদি। সেই সফরে মুসলিম নেতাদের সাথে সাক্ষাতের পর সংবিধানের বাতিলকৃত ৩৭০ অনুচ্ছেদ আবারও পুনর্বহালের আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশ নিয়েও ভারতের এখন খুব বেশি কঠোর অবস্থানে যাবার সুযোগ নেই, যে কারণে এখনই সময় ভারতীয় এজেন্টদের বাংলাদেশ থেকে উৎখাত করবার, আর যেই কাজটি করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দিল্লির অবস্থা যতই খারাপ হোক, ঢাকা কি পারবে এত সহজেই মোদিকে পাশ কাটিয়ে চলতে?
দীর্ঘদিন ধরে হাসিনার প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো যে শেকড় গেড়েছে সেটা উপড়ে ফেলা কি এতই সহজ? সেটা জানতে ভারত কোথায় কোথায় তাদের শেকড় গেড়েছে সেটা একটু জেনে আসা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার অন্যতম এই গোয়েন্দা সংস্থার সেকেন্ড হোম বর্তমান বাংলাদেশ। বাংলাদেশ তো বটেই, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ধরনের গোপন অপারেশন চালাতে সক্ষম বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে থাকা আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর পরেই রয়ের অবস্থান, অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী গোয়েন্দা সংস্থা পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের দেশের বাইরে চালানো অপারেশনের সাথে বাংলাদেশে রয়ের চালানো অপারেশনের কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে, কারণ এই দেশের বিশেষ একটি ধর্মের মানুষের প্রায় সবাই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে। এছাড়া ভারতের মানুষের সাথে ভৌগোলিক, শারীরিক, ভাষাগত মিলের কারণে বাংলাদেশে রয়ের অপারেশন করা খুবই সহজ। তার উপর ক্ষমতায় টিকে থাকতে গেল এক যুগ ধরে ভারতপন্থীদেরকে ছেকে ছেকে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়েছে বর্তমান অবৈধ সরকার। প্রশাসনের আরেকটা অংশ আছে যারা ভারতকে পছন্দ করে না, কিন্তু ভারতের পক্ষে কাজ করতে বাধ্য হচ্ছে। এদেরকে ভারতের গোয়েন্দারা বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের দলে ভিড়িয়েছে। এই ফাঁদ তৈরিতে ভারতীয় গোয়েন্দারা সুন্দরী নারীদেরকে কাজে লাগায়। এই তালিকায় জয়া আহসান, শমী কায়সার সহ হাফ ডজন খানেক নায়িকা ও মডেলের নাম রয়েছে, যাদের অনেকেরই বাংলাদেশি সিনেমায় জায়গা না হলেও কলকাতায় তাদের বেশ কদর রয়েছে। মূলত সেখানে নিয়েই এসব নারীদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের কাজে ব্যবহার করে। শর্তে রাজি করানোর পর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদদের কাছে। অনেক সময় তৃতীয় আরেকটি পক্ষ মধ্যস্থতার দায়িত্ব পালন করে। এক্ষেত্রে এমপি, মন্ত্রী সহ বড় বড় কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারীরাও রয়ের এই মিশনের সাথে জড়িত থাকে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুপক্ষের একান্ত সময় কাটানোর ব্যবস্থা করবার পর সেই দৃশ্য অতি গোপনে রেকর্ড করা হয়। রেকর্ডকৃত সেই ভিডিও চলে যায় রয়ের হাতে। এর বাইরেও বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ফেলোশিপ, ডিগ্রি দেওয়ার নামে ভারত যাদেরকে দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুরে নিয়ে যায় তাদেরকেও হোটেলের সুন্দরী নারীদের ফাঁদে ফেলা হয়। এসব নারীদের সাথে কোনো কর্মকর্তার আপত্তিকর ভিডিও একবার রয়ের হাতে নিতে পারলেই আজীবন তার পক্ষে আর অবাধ্য হবার সুযোগ নেই। এই অপারেশনে যতজনের ক্ষেত্রে সফল হয়ে গেছে ততজন সবাই এখন ভারতের 5 আটা কুকুরের দায়িত্ব পালন করতে বাধ্য। বাংলাদেশি একজন গোয়েন্দা কর্মকর্তার মতে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও পুলিশের আইজিপি সহ প্রায় 2 ডজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আপত্তিকর ভিডিও রয়েছে। শেখ হাসিনা নিজেও ভারতের কাছে জিম্মি, কারণ শেখ হাসিনার অপকর্মের সাক্ষী ভারত, যে কারণে হাসিনা গোপনে চীনের সাথে পরকীয়া করলেও ওপেনে ভারতে আম পাঠিয়ে স্বামীর সংসার ঠিক রাখবারও চেষ্টা করছে। কিন্তু তাতেও বাধা দিয়েছে চীন। ভারতে আম পাঠানোর বিষয়টিকে চীন ভালোভাবে নেয়নি, যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানেও আম পাঠাতে হয়েছে হাসিনাকে। উপরে যাই ঘটুক, ভেতরে অনেক কিছুই ঘটছে আমাদের চোখের অন্তরালে। গেল 15 জুলাই উজবেকিস্তানে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতকে না জানিয়ে করা সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও সেটা আর সম্ভব হয়নি, কারণ চীন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৈঠকের বিষয়টি ফাঁস করে দিলে বাংলাদেশের 2-1টি পত্রিকাও সেই খবরটি ছাপিয়ে দেয়। বাংলাদেশ এখন ভারতের সাথে নেই, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে হাসিনার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত 4 দেশ ভারত, জাপান, অস্ট্রেলিয়ার জোট কোয়াডে না থাকা। উল্টো বাংলাদেশ এরই মধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যোগ দিয়েছেন। তবে হাসিনা যেই জোটেই থাক, ভারতের নিয়ন্ত্রণ থেকে বাঁচতে বাংলাদেশের মানুষকে আরও কিছুদিন সাবধানে থাকতে হবে। বিশেষ করে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে তাদেরকে সবসময় বাড়তি সতর্কতা নিয়ে চলাচল করতে হবে। কারণ 1971 সালের 14 ডিসেম্বর ভারত শেষ মুহূর্তে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, ঠিক একইভাবে এখনও ভারত শেষ মুহূর্তের অপারেশন চালাচ্ছে। বাংলাদেশ থেকে আর কোনো মানুষকে গুম করে নিয়ে যাবার মতো শক্তি ভারতের এখন বাংলাদেশে অবশিষ্ট নেই। তারপরে প্রশাসনের ভারতপন্থীরা মরণ কামড় দেবার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যা করতে হবে তা হলো যারা ভারত বিরোধী রাজনীতি করেন, বিশেষ করে যারা ডানপন্থী ভারত বিরোধী রাজনীতিবিদ এবং প্রকৃত আলেমদেরকে সাবধানে চলাচল করতে হবে।
পারতপক্ষে রাতের বেলা বাইরে বের না হওয়া, নিজেদের ব্যবহৃত গাড়িতে ইনডোর আউটডোর ক্যামেরা রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখা, একা একা কোথাও বের না হয়ে সবসময় সামনে পেছনে নজরদারির জন্য আরও বাড়তি গাড়ি বহর রাখতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলেই সেগুলো রেকর্ড করে রাখতে হবে। সবসময় ফোনে ইন্টারনেট কানেকশন রাখতে হবে যেন যে কোনো পরিস্থিতিতে ফেসবুক লাইভে চলে আসা যায়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক গ্রুপ খুলে রাখা যেতে পারে এবং গ্রুপে কয়েকজন অ্যাক্টিভ মডারেটর রাখতে হবে যারা যে কোনো পরিস্থিতিতে গ্রুপ থেকে লাইভে এসে সকলকে জানিয়ে দিতে পারে। রাতের বেলায় যে কোনো কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় কেউ আসলেই ডাকাত বলে হইচই করে মানুষজন জড়ো করতে হবে যেন পুলিশ আটক করলেও বিষয়টি আশেপাশের লোকজন জানতে পারে। বাড়ির ভেতর ও বাইরে অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যেই আসুক ঘরের ভেতরে ঢোকার আগেই কিছু ভিডিও ক্লিপ কাট করে নিকটজনদের কাছে পাঠিয়ে দিতে হবে। এভাবে অল্প কিছুদিন একটু সচেতন হয়ে চললেই ভারতীয় বাহিনীর যে কোনো অপতৎপরতা ঠেকিয়ে দেওয়া সম্ভব। সেই সাথে মনে রাখতে হবে প্রশাসনে যারা এতদিন ভারতীয় দালালদের কাছে নির্যাতিত হয়েছেন তারাও এখন মাথা চাড়া দিয়ে উঠবে। হাসিনার উচিত হবে দুই নৌকা থেকে সরিয়ে পা একদিকে রাখা, কারণ ভারত যে কারো বন্ধু হতে পারে না সেটার প্রমাণ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। যদিও আমরা ভারত, পাকিস্তান কিংবা চীনের নিয়ন্ত্রণের বাংলাদেশ চাই না, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের অপেক্ষায়।